আমাদের হাতে একটা লিখিত প্রতিবেদনের মতো আছে 25 পাতার মতো। আপনারা সবাই পেয়ে যাবেন। কথা বলার সুবিধার জন্য আমি শুধুমাত্র একটু হেডলাইনগুলিকে একটা বলছি, যাতে সময় বেঁচে যাবে এবং কিছুটা প্রশ্ন নিতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে গুলশানে নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজের গাড়ি ব্যবহার করছেন, নিজ খরচে তেল ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এনেছেন। তা রাষ্ট্রীয় সফরের সময় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। এমপি মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ করা এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির ক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি। অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের মূল লক্ষ্য হল 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরিত হওয়া। এ লক্ষ্য অর্জনে খাতভিত্তিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জনপ্রশাসনে আগামী 5 বছরে 5 লক্ষ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সময়াবদ্ধ 180 দিন, 1 বছর, 5 বছর এরকম বিভিন্ন পর্বে কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। বিগত 3 মাসে লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন ইচ্ছুক 863 জন অনিয়মিত বাংলাদেশিকে ফ্লাইট যোগে দেশে ফিরিয়ে এনেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান থেকে এখন পর্যন্ত প্রায় 200 জন বাংলাদেশ নাগরিককে সফলভাবে বাংলাদেশে তারা প্রত্যাবর্তন করিয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে গৃহীত যে সকল কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 38টি নতুন প্রকল্প গ্রহণের প্রস্তাব শিক্ষা বিভাগে প্রেরণ করেছেন। দেশে 15টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে এবং 11টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন করি। প্রথমবারের মতো সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তেলাওয়াত সহ নানান রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যা আপনারা লিখিত প্রতিবেদনে বিস্তারিত পাবেন। এছাড়া উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে আরো রয়েছে ওয়ান টিচার ওয়ান ট্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, আনন্দময় শিক্ষা নিশ্চিতকরণ, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা। আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাঠের ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলার 2টি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা এই মুহূর্তে হামের সংকট সম্পর্কে সকলেই অবহিত এবং আমরা জানি যে হামের এই তৎপরতা লাগাতারভাবে না চললে তার একটা খেসারত কিভাবে জাতিকে দিতে হয়। বিগত সরকারের এক্ষেত্রে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে উদাসীনতা ছিল, এ কথা আপনারাই গণমাধ্যমে বলেছেন। দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। হাম আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্রয় প্রক্রিয়া চলমান। ইউনিসেফ 10ই জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। 2,24,00,000 ভিটামিন এ ক্যাপসুল ও 40 লক্ষ ভিটামিন এ ক্যাপসুল দ্রুত এসে পৌঁছাবে।
দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এ মাসের 3রা মে প্রথম চালানের 15 লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। 6 মে আরও 15 লাখ ডোজ এমআর এবং 9 লাখ ডোজ টিবি ভ্যাকসিন এসেছে। দেশে টিসিবি ও এইচভিপি ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ এখন রয়েছে। নতুন সরবরাহের ফলে আগামী 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের থেকে গতকালকে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিং এর পরে নিশ্চয়ই আপনারা সংশ্লিষ্ট সংবাদদাতারা সংবাদ করেছেন ইতিমধ্যে। আজকের পত্রিকাটি আসছে। অনেকগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি বিভিন্ন প্রকল্প জনস্বার্থে, যার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা ব্যারেজ প্রথম পর্যায় মেয়াদকাল জুলাই 2026 হতে 2033 পর্যন্ত। পরিবেশের ক্ষেত্রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিবেশ বান্ধব আধুনিক গণপরিবহন ব্যবস্থায় অংশ হিসাবে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নাধীন। নারীদের জন্য বিশেষায়িত বাস সার্ভিস চালুর কার্যক্রম জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসাবে ঢাকার বাস রুট সংখ্যা কমিয়ে সমন্বিত ও স্মার্ট ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। কৃষি মন্ত্রণালয় সবচেয়ে আলোচিত মন্ত্রণালয়। আমরা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি তার এই প্রতিশ্রুতি আমাদের সরকারের পক্ষ থেকে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন করেছেন। কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন কর্মসূচি, এই পদক্ষেপগুলি সম্পর্কে আপনারা আগেও বিস্তারিত জেনেছেন, এই প্রতিবেদনে আরও বিস্তারিত জানবেন। সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানিতে গতি ফেরানোর লক্ষ্যে প্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সাথে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও মাল্টিল্যাটারাল পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ গঠনে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক রপ্তানিমুখী শিল্প খাতকে নিম্ন সুদে প্রি শিপমেন্ট লোন সহায়তা প্রদানের লক্ষ্যে 5,000 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে দেশের সমস্ত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে চলতি 2026 সালে সরকার 5 কোটি বৃক্ষচারণ রোপণের পরিকল্পনা করেছে। 26-27 অর্থ বছর হতে 30-31 অর্থ বছর পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ বিষয়ক জাতীয় সেলকে সহায়তা করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক একটা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। উৎপাদনমুখী বনায়ন ও নগর বনায়ন কার্যক্রমের আওতায় প্রায় 25 কোটি বৃক্ষ চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়, গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়, এগুলির অনেক বিস্তারিত বর্ণনা যা আমাদের হাতে আসছে, আপনারা যা জানেন ইতিমধ্যেই, আমরা সংগঠিতভাবে আপনাদের সামনে লিখিতভাবে জানাচ্ছি, হাতে পেয়ে যাবেন আপনারা। আমি শুধুমাত্র হাইলাইটসগুলিকে একটু বলছি। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে ভূমি সেবা মেলা 2026 আজকের থেকে 21শে মে পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আজকে সেটা উদ্বোধন করেছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সাংবিধানিক বাধ্যবাধকতা দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন গণতন্ত্র বিনির্মাণের কাজে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিস্তারিত বর্ণনা আর এখানে আমি হাইলাইটস দিলাম না। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হাইলাইটস একটু জানিয়ে রাখছি। সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি ও ক্রীড়া ভাতা কাঠামোর আওতায় আনানোর লক্ষ্যে এ পর্যন্ত সর্বমোট 300 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা এবং 325 জনকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি এবং একই সাথে প্রান্তিক পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা সম্পন্ন খেলোয়াড়দের খেলাধুলার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে গত 2রা মে 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম হতে দেশব্যাপী নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। বিমান মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইলাইটসটা হচ্ছে
বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 94,000 বর্গমিটার এলাকা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল 1, 2, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই বিস্তৃত কভারেজের ফলে বিমানবন্দরে প্রায় সব গুরুত্বপূর্ণ অংশই যাত্রীরা এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের হাইলাইটস হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প। একনেক অনুমোদন করেছে 13ই মে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী ও খুলনা 24টি জেলার নদী পারের মানুষ উপকৃত হবে। এই অঞ্চলে সুপেয় পানির সংকট কাটবে, পাশাপাশি কমবে লবণাক্ততা, ত্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলি। কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য আসবে ইতিবাচক পরিবর্তন। 2026-এর জুন থেকে 2033-এর জুনের মধ্যে 33,474 কোটি টাকার এই প্রকল্পকে আমরা সম্পন্ন করতে পারব বলে আশাবাদী। আগামী 5 বছরে দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 180 দিনে 1200 কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে যাচ্ছি, যা প্রায় কাছাকাছি চলে এসেছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে অবহিত করছি, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড খুবই আলোচিত এবং খুবই জনপ্রিয়। নারী প্রধান পরিবারের সামাজিক নিরাপত্তা জোরদারকরণ এবং সামাজিক কল্যাণ খাতে আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাইলটিং এর পর্যায়ে গত 10ই মার্চ 2026 তারিখে ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। ইতিমধ্যে 53,096টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে আপনারা জানেন 2,500 টাকা করে তারা পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তেমন কোনো হাইলাইটস আমি এই মুহূর্তে উল্লেখ করছি না সময় বাঁচানোর জন্য। তবে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা সম্মানী ভাতা দিচ্ছি মুয়াজ্জিনকে, মন্দিরের পুরোহিতকে, সেবায়েতকে, বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে, উপাধ্যক্ষকে, যা ইতিমধ্যে আপনারা নিজেরাই সংবাদ আকারে জাতিকে জানিয়েছেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় গত প্রায় 18 বছরের মধ্যে প্রথমবারের মতো গত ঈদ উল ফিতর উপলক্ষে কোনো শ্রমিককে হাহাকার করতে হয়নি। শ্রমিক, মালিক, সরকার অংশীজনের সঙ্গে সমন্বিত আলোচনার ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা প্রদান করে নিশ্চিত করা হয়েছে সব শিল্প কারখানার শ্রমিকদের ঈদের আগেই তাদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার। বিকল্প শ্রম বাজার খুঁজতে ইউরোপের 7টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশগুলি হল সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল এবং রাশিয়া। খাদ্য মন্ত্রণালয় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ পরিবারকে 6 বছরে 6 মাস 15 টাকা কেজি দরে মাসিক 30 কেজি চাল দেওয়া হচ্ছে। চলন্ত ট্রেনের যাত্রীদের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করি আগামী 180 দিনের মধ্যে 2,336টি কারিগরি ও 8,232টি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এই ফ্রি ওয়াইফাই এর সুবিধা পৌঁছে দিতে পারবে সরকার। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লক্ষ পরিবারকে বছরের 6 মাস, ওটা বলেছি আমি না, বলেছি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বর্তমান গণতান্ত্রিক সরকারকে সম্প্রতি প্রতিমন্ত্রীর মর্যাদায় নৃগোষ্ঠী বিষয়ক একজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে, যা আপনারা গণমাধ্যমে আপনারাই সংবাদ করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উন্নত চিকিৎসার জন্য আহত 152 জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কে পাঠানো হয়েছে। এর মধ্যে 92 জন চিকিৎসাসী দেশে ফিরেছেন এবং বর্তমানে 60 জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা ও অন্যান্য যাবতীয় খরচ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বহন করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ও সুরক্ষা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, এই সফটওয়্যারের মাধ্যমে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও আইন প্রয়োগের উদ্দেশ্যে এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম চালু করে 25টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরা ব্যবহার করে যান চলাচলের মনিটর, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে ই ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে মামলা দায়েরের কার্যক্রম শুরু করেছি। আমি এখানে আসার আগেই পার্বত্য চট্টগ্রামের একজন আমাদের বন্ধু জানিয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে
একজন মাত্র মেজর জেনারেল হয়েছেন পার্বত্য অধিবাসীদের মধ্য থেকে, তা আমাদের মাতৃতুল্য নেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই সম্ভব হয়েছে। এ পর্যন্ত আর কোনো সরকারের আমলেই এই সম্মান তারা পাননি। দেশের মানব সম্পদ উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রেকর্ড ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি পাশের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে গতকালকের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে। গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধার, সংসদীয় রাজনীতি প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন ও প্রশাসনিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণকে নিশ্চিত করা এবং জ্বালানি তেল পরিস্থিতিকে জনগণের নিরাপত্তার জন্য নিশ্চিত করার এই চ্যালেঞ্জগুলির মধ্যেই আমরা আমাদের ৯০ দিন অতিক্রম করেছি এবং আপনারাও আমাদের এই তৎপরতা মানুষের সামনে, জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরেছেন। সেই কারণে এই ভূমিকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যের এই পর্ব শেষ করছি। আমার বক্তব্যের সঙ্গে যদি কোনো পয়েন্ট যুক্ত করতে হয় আমি অনুরোধ করব উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয়কে এবং প্রধান তথ্য কর্মকর্তাকে। যেহেতু আপনারা লিখিতভাবে পেয়ে যাবেন, সেই জন্য আর বিস্তারিত করলাম না, সময় বাঁচানোর জন্য আমি শুধু হাইলাইটস গুলিকে বললাম। এরপরে আমরা সামান্য কয়েকটা প্রশ্ন নিব, তারপরে আবার আরেকটা মিটিং এ যোগ দেব, অনুমতি নিয়ে রাখলাম। মাননীয় মন্ত্রী, আমার একটা ছোট্ট বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখেছি আমাদের সম্পাদক পরিষদ, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ এই জন্য ধন্যবাদ জানিয়েছেন যে সরকার গণমাধ্যমের কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। নিশ্চয়ই আপনি সেখানে ছিলেন, তথ্য উপদেষ্টাও ছিলেন। তো এরপরে আমরা আরেকটু যেটা জানি যে গত আপনাদের এই সময়, যে এই বর্তমান সরকারের সময় একজন সাংবাদিকও এ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। নিউজ করা অথবা কোনো বিষয়ে একজন সাংবাদিক গ্রেপ্তার হয়নি। আমাদের জন্য, আমার তথ্য যদি ভুল না হয়, একটি জাতীয় দৈনিক গতকাল সরকারকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে, অর্থাৎ ৮ কলামে হত্যা মামলায় বিক্ষত সাংবাদিকতা। এটি কোন সরকারের সময় তাও না, এই ধরনের একটি সংবাদ বিভ্রান্তিকর, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই পত্রিকাটির যিনি মালিক তার কিন্তু আমরা দেখেছি গত সরকারের সময় তার সন্তানদের দৌরাত্ম্য, তারা সব পালিয়ে গেছে, বাংলাদেশে নাই কেউ, তিনি আছেন, তার বিরুদ্ধেও মামলা আছে। তার বিরুদ্ধে মামলাগুলো অ্যাক্টিভ করবেন কিনা এবং এই ধরনের মিথ্যা তথ্যের সংবাদে আপনাদের কি ভূমিকা থাকবে মাননীয় মন্ত্রী? আমি প্রথমে এই প্রশ্নের পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি কয়েকটা তথ্য একটু জানিয়ে তারপরে আমি সরাসরি উত্তরে যাব। 2024-এর জুলাই অভ্যুত্থানের পর সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলা পর্যালোচনায় জনাব নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি কয়েক দফায় বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে হয়রানিমূলক মামলার তথ্য আহ্বান করেছিলেন। তখন মোট 92 জন সাংবাদিক তথ্য মন্ত্রণালয়কে তাদের মামলা হয়রানিমূলক বলে জানিয়েছিলেন। প্রাপ্ত তথ্যগুলি বিশ্লেষণে দেখা গেছে সকল মামলার বাদী ব্যক্তি সরকার নয়, এর মধ্যে অফিসিয়াল ও ব্যক্তিগত বিরোধ থেকে উদ্বুদ্ধ মামলাও রয়েছে। ঢাকার বাইরের মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় বিরোধজনিত। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অনেকেরই পেশা সাংবাদিকতা নয়, অনেকেই আওয়ামী লীগের অথবা অঙ্গ সংগঠনের পদে থেকে নানা অপকর্মে জড়িত ছিলেন, অনেকের উপর নিপীড়ন চালিয়েছেন, ভুক্তভোগীরা মামলা করেছে, কিন্তু ভুইফোর কোনো মিডিয়ার পরিচয় ধারণ করে সাংবাদিক হিসাবে কেউ কেউ সুবিধা নিতে চাচ্ছেন। এই বিগত সরকারের এই অভিজ্ঞতাটাও আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গতকালকে না পরশু, গতকাল না, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নামে সম্পাদকদের সংগঠন তারা দেখা করেছেন। সেখানে তাদের পরশু গতকালকের পত্রিকায় এসেছে। তখন ইতিপূর্বে মালিক যখন সংবাদপত্রের মালিকরা দেখা করেছিলেন তখনও এই কথা উঠেছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আপনাদের যদি এরকম তালিকা থাকে আপনারা একটা তালিকা তথ্যমন্ত্রীর কাছে জমা দিবেন। তো ওনারা ইতিমধ্যে আর জমা টমা দেন নাই। কালকে আবার সম্পাদক পরিষদের মিটিংয়ে ওটা ইনফ্যাক্ট আগেই আমার পাওয়ার কথা ছিল, 1-to-1 হওয়ার কথা আর কি। তো ওটা যেহেতু মিটিংয়ের মধ্যেই উঠেছে, এটা সম্পাদক পরিষদের কিন্তু এজেন্ডা ছিল না। ওটা আগের যে দায়িত্বটা ছিল দেয়ার একজন সম্পাদক তখন ওটা আমার হাতে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন। এটা ওটা চিত্রটা একটু জানিয়ে রাখলাম। আর আপনারা নিজেরাই যেহেতু গণমাধ্যমের সঙ্গে আছেন, আপনারা জনগণের জন্য
তথ্য প্রবাহের সমস্ত ধরনের দায়িত্ব সেবামূলক কাজ করছেন। আপনাদের পেশাই তাই, মহান পেশা। এবং আপনাদের পেশা একদিকে যেমন সংবাদপত্র শিল্পের মালিকদের দ্বারা আপনাদের চাকুরি নিয়ন্ত্রিত হয়, আবার অপরদিকে পাঠকরা আপনাদের কাজের মূল্যায়ন করেন। অপরদিকে রাষ্ট্র এবং সরকারের হাতে যে আইন কানুন বিধিবিধান আছে সেটা দিয়েও কম বেশি, কিন্তু পুরো ব্যাপারটাই আমরা গতকালকেও আলাপ করেছি, গত পরশুদিনও আলাপ করেছি সম্পাদকদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, এর আগে সংবাদপত্র মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। আমরা সকলেই একমত যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী ইস্তেহারে এবং আমাদের তৎপূর্বে আমাদের 31 দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সেখানে আমরা সুদৃঢ়ভাবে এটা বলেছি। আমরা এখনো সেই লক্ষ্যে ধাবিত হতে চাই। অগ্রগতি হচ্ছে এই যে সকল অংশীদাররাই আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায়, যৌথ যাত্রার মধ্যে আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর গত পরশুদিনের নির্দেশে জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব। ইতিমধ্যেই প্রেস কাউন্সিলকে আরো কি করে কার্যকরী করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করব, কারণ প্রেস কাউন্সিলের যে বিদ্যমান আইন কানুন বিধিমালা এবং তার যে কাঠামো, এটাকে এইভাবে নিষ্ক্রিয় না রেখে সেটাও আমরা সকলে মিলে একমত পোষণ করেছি, সকল অংশীদাররাই। আশা করি জুলাই মাসের দিকে আমরা আমাদের সকলের গ্রহণযোগ্য সম্মিলিত একটা প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে উপস্থাপন করতে পারবো। এই বিষয়গুলি যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে আছে, সেই কারণে আমি আর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনারাও এই জগতেরই অংশীদার, আপনারাও সাংবাদিক, মালিক পক্ষ এই জগতের একটা অংশীদার। আপনার যারা ইভেন প্রেসে কাজ করে, কর্মচারী, সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত, তারাও স্টেক হোল্ডার, তারাও আমাদের সঙ্গে কথা বলেছেন, তাদের অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলেছেন। আর সরকার তো একদিকে যেমন সম্প্রচার বিভাগ আছে, সে কারণে আমি স্টেক হোল্ডার। অন দ্য আদার হ্যান্ড রাষ্ট্রের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলিকে ব্যবস্থাপনা করার দায়িত্ব, জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব, তা তো নির্বাচিতভাবে আমাদের হাতেই আছে। ফলে দীর্ঘদিনের একটা অমীমাংসিত কাজ যেহেতু একটা মীমাংসাপূর্ণভাবে এগোতে শুরু করেছে, আপনারাও যেহেতু এটার একটা বড় অংশীদার, ফলে আমি বরঞ্চ এই বিষয়ে আপাতত মন্তব্য না করাটাকেই সমীচীন মনে করছি। একজন বলবেন, একজন একটু উনি বলুক, একটু আপনি বলেন। আপনি এই দুটো বিষয় বাদে যেগুলি বলেছেন আমি টাচ করব। আর এই বিষয়ে মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয় যেটা বললেন, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যা বলেছেন বা যা প্রকাশ করেছেন, উনি আবারও আপনাদের সামনে সেটাই উপস্থাপন করেছেন। আমরা কেবলমাত্র বাহক। আপনারা সাংবাদিকতা নিয়ে যে কথাগুলি বলেছেন এবং ওয়েস্ট বোর্ড নিয়ে যে কথা বলেছেন, মূলত আমি আগেই যে কর্মপরিকল্পনা বা রোডম্যাপের কথা বলেছি তার মধ্যেই কিন্তু এটা পড়ে। ধরেন ওয়েস্ট বোর্ড নিয়ে আপনারা কথা বলছেন, এটা মূলত সাংবাদিক ভাইরা বনাম ওই প্রতিষ্ঠানের মালিক। সরকার হিসাবে সৎ মালিকদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের দায়িত্ব। সাংবাদিকদেরকে যিনি বেতন দিতে পারেন না, অন্যায়ভাবে অপেশাদারী আচরণ করেন তাদের সঙ্গে, সেখান থেকে তাদেরকে রক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। সাংবাদিকরা ওই প্রতিষ্ঠানের মালিক এবং সাংবাদিকদের যদি কোনো বিরোধ হয় তা নিষ্পত্তি করার দায়িত্ব আমাদের। ফলে এই পুরো ব্যাপারটাকে, আমাদের এই কর্তৃত্বকে চর্চা করতে গেলে পরে যে ধরনের নীতিমালা বিধিমালা আইন কানুন এগুলি যেহেতু ওইভাবে গোছালো নাই, আমি বারবারই বলছি, এবং আপনারা নিজেরাই যেহেতু স্টেক হোল্ডার, আমি বিনীতভাবে বলবো যে আমাদেরকে সময় দিবেন। আমরা আশা করি আগামী জুলাই আগস্টের মধ্যে আপনাদের সামনে আপনাদের সকলের স্বার্থ নিশ্চিত করি
কারণ এখন আমি একটা কথা বললাম, সাংবাদিকরা খুশি হলেন, মালিকরা অখুশি হলেন। আবার এমন একটা কথা বললাম, মালিকরা খুশি হলেন, কিন্তু ওই প্রেসের কর্মচারীটা অখুশি হলো। কিন্তু আর যদি আমি একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নীতিমালা তৈরি করে, কমিশন তৈরি করে তারপরে যদি কথা বলি, তাহলে কিন্তু এই ভুল বোঝাবুঝিটা হবে না। তা আমরা যেহেতু একটা নতুন শুভযাত্রা শুরু করতে যাচ্ছি গণমাধ্যম ব্যবস্থাপনা করার ক্ষেত্রে, এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। তবে সম্পাদকদের মধ্যে সেদিন কিন্তু অনেকে কথাও বলেছেন, যারা যারা মিথ্যা মামলার অভিযোগের কথা বলেছেন, তাদের মধ্যেই কিন্তু অনেকে আবার বলেছেন যে অনেকেই অপসাংবাদিকতা করেছে, এবং অনেকে কথাও বলেছেন যে এই সাংবাদিকতার কারণে দেশে অনেক অরাজকতাও হয়েছে। কিন্তু এগুলিকে প্রচলিত আইনের কাঠামোতে অপরাধ হিসাবে চিহ্নিত করার কোনো আইন কানুন না থাকার কারণে দেখা যায় যে ক্ষুব্ধরা অনেক সময় ভিন্ন আইনকে ব্যবহার করছে। অপরাধটা একরকম ব্যবহার করছে, কারণ যে অপরাধ, সেই অপরাধকে আইনের কাঠামোতে আনা যাচ্ছে না, এরকম বিষয়গুলি কিন্তু রয়ে গেছে। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে ঢালাওভাবে যেমন মিথ্যা মামলা থেকে তাদেরকে রক্ষা করতে হবে এমন কথাও যেমন ছিল, তেমনি অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোনো কোনো অপরাধে অনেকেই জড়িত, এবং তাদের জন্য আমরা তদবির করছি না, এ কথাও কিন্তু ওখানে কোনো কোনো সম্পাদক আলোচনা করেছেন। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব। এই জন্যই আমি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করলাম না, আমাদের আইনের সীমাবদ্ধতা বলে রাখলাম। আমাদের গণকমিশন না থাকার কারণে যে ভোগান্তিটার মধ্যে আমরা সকলে আছি সেটাও আমি বলে রাখলাম, এবং আমাদের যে একটা নতুন যাত্রা করার পরিকল্পনা সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর ইতিমধ্যেই উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা জানি যে যে কোনো ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়, তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়া যায়, তারপর ওটা একটা প্রসিকিউশন পর্যায়ে যায়, তারপরে কিন্তু ওটা একটা লোক অপরাধীকে অপরাধী না চিহ্নিত হয়। এবং এই পুরো প্রক্রিয়াটিতে যে কোনো একজন অপরাধী, যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয় এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন, এবং তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করে। এটাই তো ন্যায্য বিচার, এটাই তো ইনসাফের কথা বলছেন। এবং আমরা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। আর জনসেবা প্রশাসনের যে সমস্যাগুলির কথা বলেছেন, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এরকম বেশ কিছু অভিযোগ কোথাও কোথাও এসেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যেই এ বিষয়ে তাদের হাতে অনেক ধরনের তথ্য আছে, এবং এটার আলোকেই তারা জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারের যে ঘোষিত যে নির্বাচনী ইস্তেহার এবং যে নীতি এবং সেবার যে লক্ষ্য এবং ঘোষণা করেছি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেই জনপ্রশাসনকে সাজানোর কাজে তারা হাত দিয়েছেন। সর্বশেষ ইলেকট্রিক বাস নীতিগতভাবে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সরকারের মন্ত্রী পরিষদ যে আমরা ইলেকট্রিক বাসকে উৎসাহিত করব, এবং এতটাই উৎসাহিত করব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির এক্ষেত্রে কি করে তাদেরকে বিনা করে ডিউটিতে তারা এটা ব্যবহার করেন। একটা বাস যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান আনে, সেখানে 50 জন ব্যবহার করবে, 50টা গাড়িতে কিন্তু ওই বাচ্চার অভিভাবকরা স্কুলে যায়। এই জন্য আমরা প্রথম পর্বে এই ধরনের উৎসাহ দেওয়ার জন্য যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলি আছে ওটার একটা সংজ্ঞা নির্ধারণ করা হবে, যে কত সিটের ঊর্ধ্বে হলে পরে, ম্যাক্সিমাম হলে পরে সেটাকে আমরা ডিউটি ফ্রি আনা যেতে পারে, তাহলে উৎসাহিত হবে, তখন আমরা পাবলিক ট্রান্সপোর্টের সংখ্যা দিনকে দিন বাড়াতে পারবো। তো মোটামুটি কথা হচ্ছে ইলেকট্রিক বাসের ক্ষেত্রে যে এটা শুধু নীতিগত সিদ্ধান্তই নয়, এটা একেবারে বাস্তবায়ন করার মতো কাজেও আমরা হাত দিয়ে ফেলছি। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার আমি শেষবারের মতো রেসপন্ড করছি, এবং অবশ্যই এরপর আবার যখন আসবো তখন আরো অনেক সময় নিয়ে আপনাদের সঙ্গে রেসপন্ড করব। শেষের দিকে যে প্রশ্নগুলি এসছে এগুলি সবই কিন্তু গণমাধ্যম কমিশন গঠন করার ক্ষেত্রে যে পরিকল্পনার কথা আমি বলেছি তার মধ্যে পড়ে, এবং আপনারা সকলে আমার যে সকল সহযোগিতা করার যে আহ্বান আমি রেখেছি এই কাজে, সাংবাদিক হিসেবে আপনারা সকলে কিন্তু মৌনতার মধ্য দিয়ে একটা সম্মতি দিয়েছেন। তো ফলে আমি ধরে নিচ্ছি যে আমাদের সেই পরিকল্পনার বাস্তবায়ন করার মধ্যেই আপনাদের প্রত্যেকের প্রশ্নের শুধু উত্তরই থাকবে না, এই প্রশ্নের কার্যকরী সমাধান থাকবে।
একটা কথা আমি আপনাদেরকে আবারও বলছি, সম্পাদক পরিষদের বৈঠকে যে মিথ্যা মামলার দায়েরকৃত সাংবাদিকদের মুক্তির কথা যেমন এসছে, অপসাংবাদিকতার কথাও এসছে, এটা যেমন আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং এটাও আমরা সকলে জানি যে এই ধরনের তৎপরতা এখন পর্যন্ত প্রচলিত আইনে অপরাধ হিসেবে চিহ্নিত করার মতো কোনো আইন আমরা নাই বা ধারা নাই, কোনো ধারা নাই যে এই ধারাতে তাকে ফেলা হবে, কেউ দিতে পারেন না। আমি এই প্রশ্নটা করেই আপনার এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর পেয়ে যাবেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় যারা গণহত্যা করেছিলেন, তখনকার এই গণহত্যার পক্ষে বা পাকিস্তানের পক্ষে যে গণমাধ্যম বা সাংবাদিকদের তৎপরতা ছিল, সেই অপরাধকে আমরা কি আজ পর্যন্ত গণমাধ্যম সংক্রান্ত আইন কানুন বিধিবিধানের মধ্যে আনতে পেরেছি? পারি নাই। যদি না পেরে থাকি তাহলে কি তা অপরাধ নয়? একটু উত্তর দিবেন আমার প্রশ্ন। আপনারা তো আমাকে অনেক প্রশ্ন করেছেন। অপরাধ তাহলে আইনে না থাকলেও এ ধরনের অনেক অপরাধ আমরা চিনি, জানি। অতএব অপরাধ সম্পর্কে যে শাশ্বত ধারণা আছে, আপনারা সকলে সহযোগিতা করলে কমিশন গঠন করার মধ্য দিয়ে এ ধরনের বিমূর্ত বিষয়গুলিকে আমরা মূর্তমান করব। ধন্যবাদ।